আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 1 বিউটি ইন পোয়েট্রি এর এক্সপিরিয়েন্স 1.3.6 নিয়ে আমরা আলোচনা করব। এখানে একটি কবিতা রয়েছে এবং কবিতার পরে কিছু কলাম রয়েছে, যেগুলোর অ্যান্সার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখি 1.3.6-এ আমাদেরকে কি করতে হবে। তো এখানে আমাদেরকে বলেছে রিড দ্য পোয়েম অ্যালাউড অ্যান্ড নোটিস দ্য রাইমিং প্যাটার্নস। কবিতাটি উচ্চস্বরে পড়ো এবং রাইমিং প্যাটার্ন বা ছন্দের ধরনগুলো লক্ষ্য করো। নিচে একটি কবিতা দিয়েছে, সেই কবিতাটি আমাদেরকে উচ্চস্বরে পড়তে হবে এবং রাইমিং প্যাটার্ন, গত ক্লাসে আমরা রাইমিং প্যাটার্ন সম্পর্কে জেনেছি, সেই রাইমিং প্যাটার্ন বা ছন্দের যে ধরন রয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে যে ছন্দের ধরনটা কীরকম। গত ক্লাসে আমরা বেশ কয়েকটি ছন্দের ধরন সম্পর্কে জেনেছি। যারা ক্লাসটি করোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো। তো তারপর দেখি কি বলা হয়েছে, then match the words phrases in column A with their meanings in column B। এরপরে কলাম A এর যে শব্দগুলো রয়েছে বা শব্দগুচ্ছ রয়েছে সেগুলোর সাথে কলাম B এর শব্দগুলোর অর্থের মিল করতে হবে। অর্থাৎ এই কবিতাটি আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, অর্থ সহকারে বুঝে বুঝে, এবং পরবর্তীতে কলামে কিছু শব্দ থাকবে, সেই শব্দগুলোর সাথে কলাম B এর অর্থগুলো মেলাতে হবে। তো আমরা আগে এই কবিতাটি অর্থ সহকারে বুঝে বুঝে পড়ে নেই, তাহলে কলামটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এই কবিতাটির নাম হচ্ছে আই ওয়ান্ডারেড লোনলি অ্যাজ এ ক্লাউড। আমি একাকিত্ব ঘুরে বেড়াই মেঘের মতো। আই ওয়ান্ডারেড লোনলি অ্যাজ এ ক্লাউড। এটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এখন আমরা এই কবিতাটি দুটি স্তবক বা দুটি স্ট্যাঞ্জায় লিখিত হয়েছে। তো আমরা প্রথম স্ট্যাঞ্জা এবং পরবর্তীতে দ্বিতীয় স্ট্যাঞ্জাগুলো পড়ে নিই। এখানে এ বি সি ডি এটা হচ্ছে এই কবিতার যে ছন্দের ধরন রয়েছে, সেই ছন্দের ধরন নির্ণয় করার জন্য এখানে এই লাইনটির নাম এ দিয়েছে, এর নাম বি, অর্থাৎ এটা হচ্ছে রাইমিং প্যাটার্ন, যেটা আমরা গত ক্লাসে জেনেছি। তো আজকে আমরা শুধু কবিতাটি জানি। তো আমরা এখন প্রথম স্তবক বা প্রথম স্ট্যাঞ্জাটি পড়ি। প্রথম লাইনটি হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। আমি মেঘের মতো একাকিত্ব ঘুরে বেড়াই। একাকী ঘুরে বেড়াই, ওয়ান্ডার্ড মনে হচ্ছে ঘুরে বেড়া, লোনলি শব্দের অর্থ হচ্ছে একাকী, এবং অ্যাজ এ ক্লাউড অর্থ মেঘের মতো, মেঘের মতো আমি ঘুরে বেড়াই। এখানে লেখকের মনোভাব কিন্তু প্রকাশ হচ্ছে। লেখক বলেছেন আমি মেঘের মতো একাকী ঘুরে বেড়াই। এরপর দেখি দ্যাট ফ্লোটস অন হাই ওভার্স ভেলস অ্যান্ড হিলস। যেভাবে উপত্যকা এবং পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়ায়। ফ্লোটস মানে হচ্ছে ভেসে বেড়ানো, হাই ওভার ভেলস অ্যান্ড হিলস উপত্যকা এবং পাহাড়ের উপর যেভাবে এই মেঘটা ঘুরে বেড়ায়, ঠিক সেভাবেই আমি একাকিত্ব বা একাকীভাবে ঘুরে বেড়াই পাহাড় এবং উপত্যকার উপর দিয়ে। ভ্যালিস মানে হচ্ছে পাহাড় এবং ভ্যালিস মানে হচ্ছে উপত্যকা। এরপরের লাইনটি আমরা দেখি ফ্লটস মানে ভেসে বেড়ানো। হোয়েন অল অ্যাট ওয়ান্স আই শ এ ক্রাউড। তখন হঠাৎ করে আমি একটি দল দেখতে পাই বা একটি ভিড় দেখতে পাই। হোয়েন অল অ্যাট ওয়ান্স আই শ এ ক্রাউড। ক্রাউড মানে হচ্ছে ভিড়। আমি একটা ভিড় দেখতে পাই। কিসের ভিড় আমরা দেখি? এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস। সোনালি ড্যাফোডিলস ফুলের ভিড় বা সোনালি ড্যাফোডিলস ফুলের বাহিনী। এখানে ড্যাফোডিলস শব্দটির অর্থ হচ্ছে এটা হচ্ছে এক ধরনের হলদে ফুল বা গোল্ডেন বা সোনালি ফুল। সেই কবি হঠাৎ করে যে একটা ভিড় দেখতে পেয়েছেন সেটা হচ্ছে এই সোনালি রঙের একটা ফুলের, ড্যাফোডিলস ফুলের বাহিনী। হোস্ট মানে হচ্ছে বাহিনী বা একটা দল দেখেছেন, অনেকগুলো ফুল তিনি দেখেছেন এক জায়গায়। এরপর দেখি কি বলা হয়েছে, বিসাইড দ্য লেক বিনিথ দ্য ট্রিজ। লেকের পাশে বা জলাশয়ের পাশে গাছের নিচে। এই ড্যাফোডিলস ফুলের কথাই বলা হয়েছে যে কবি হঠাৎ করে যে দেখলো একটা ভিড়, সেই ভিড়টি দেখেছে লেকের পাশে। বিসাইড দ্য লেক মানে হচ্ছে লেকের পাশে বা জলাশয়ের পাশে, বিনিথ মানে নিচে, দ্য ট্রিজ গাছের নিচে, অর্থাৎ গাছের নিচে এবং লেকের পাশে কবি এই ড্যাফোডিলস ফুলের বাহিনী বা দলগুলো দেখেছেন। এরপর দেখি ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং ইন দ্য ব্রিজ। বাতাসে যেগুলো দুলছিল এবং নাচছিল। এই ফুলের, ড্যাফোডিলস ফুল বা হলদে রঙের যে ফুলটি রয়েছে সেই ফুলের কথা বলা হয়েছে, যেগুলো বাতাসে দুলছিল এবং নাচছিল। তো কবি এখানে তার একটা সৌন্দর্যের বা প্রকৃতির এখানে ছায়া শোভা তুলে ধরেছেন, যে একটা ফুল যেটা বাতাসে দুলে এবং বাতাসে নাচে, সেটাই এখানে ফ্ল্যাটারিং শব্দের অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো। কবি এখানে মেঘের মতো একাকিত্ব ঘুরে বেড়ায় পাহাড় এবং উপত্যকার উপর দিয়ে, এবং হঠাৎ করেই তিনি একটা ভিড় দেখতে পান। সেই ভিড়টা হচ্ছে ড্যাফোডিল ফুলের ভিড় বা গোল্ডেন কালারের এক ধরনের ফুলের
ভিড়ে, যেটা লেকের পাশে এবং গাছের নিচে থাকে এবং যেটা বাতাসের মধ্যে দুলছিল এবং নাচছিল। কবি এখানে সেটাই বলেছেন, অর্থাৎ এই ফুলের শোভাটা কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তো আমরা প্রথম স্তবকটি পড়লাম, এখন আমরা দ্বিতীয় স্তবকটি নিয়ে আলোচনা করব। দেখি এখানে কি বলা হয়েছে। কন্টিনিউস অ্যাজ দ্য স্টার ড্যাশ শাইন, কন্টিনিউস অ্যাজ দ্য স্টার্স ড্যাট শাইন, তারার মতো অবিরাম জ্বলতে থাকে বা তারার মতো অবিরাম আলো দেয়। শাইন মানে হচ্ছে উজ্জ্বল থাকা। তারা যেভাবে ঠিক সবসময় আলোকিত, রাতের আকাশে আলোকিত অবস্থায় থাকে, ঠিক কবি এখানে সেই ড্যাফোডিল ফুল বা হলদে রঙের যে ফুলটি রয়েছে সেটাকে তারার সাথে তুলনা করেছেন, যে সেই ফুলটাও অবিরত আলোকিত হয়ে আছে। কবি সেটাই এখানে বলেছেন। অ্যান্ড টুইঙ্কল অন দ্য মিল্কি ওয়ে, এবং ছায়াপথের মতো ঝিকিমিকি করে জ্বলছে। ঠিক ছায়াপথের মতো এখানে কবি প্রথমে তুলনা করলো তারার সাথে, যেটা অবিরাম আলো দেয়, অবিরাম উজ্জ্বলভাবে থাকে, এবং তার পরবর্তীতে টুইঙ্কল মানে ঝিকিমিকি করা ছায়াপথের মতো, ছায়াপথের উপরে যেমন ঝিকিমিকি করে ঠিক সেভাবে কবির মনে হচ্ছে যে ওই ফুলটিও ঝিকিমিকি করতেছে। টুইঙ্কল মানে হচ্ছে ঝিকিমিকি করা, এবং মিল্কি ওয়ে শব্দটির অর্থ হচ্ছে ছায়াপথ। তো এরপর আমরা দেখি কি বলা হয়েছে। এ স্ট্রেসড ইন নেভার এন্ডিং লাইন অ্যালং দ্য মার্জিন অফ বে, তাদের ছড়িয়ে থাকার কোনো শেষ নেই। দে স্ট্রেসড ইন নেভার এন্ডিং লাইন, তাদের ছড়িয়ে থাকার কোনো শেষ নেই। অর্থাৎ এই ফুলগুলোর কথা বলা হয়েছে, তারা দেখতে, কবির দেখতে এমন মনে হচ্ছে যেন তাদের কোনো শেষ নেই। অ্যালং দ্য মার্জিন অফ বে, ঠিক সমুদ্রের কিনারার মতো। সমুদ্রের কিনারার যেমন শেষ খুঁজে পাওয়া যায় না, ঠিক সেই ফুলগুলোর কবি শেষ কোথায় সেটা খুঁজে পাচ্ছেন না। স্ট্রেস মানে হচ্ছে বিস্তার বা ছড়িয়ে থাকা, নেভার এন্ডিং লাইন মানে যার শেষ নেই। এরপর আমরা দেখি 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance, আমি এক নজরে 10,000 বার দেখলাম, tossing their heads in sprightly dance, প্রাণবন্ত নাচে তারা তাদের মাথা দোলাচ্ছিল বা ঊর্ধ্বে নিক্ষেপণ করছিল। তো এখানে বলা হয়েছে যে আমি এক নজরে 10,000 বার তাকালাম, অর্থাৎ সেই ড্যাফোডিল ফুলগুলোকে বলা হয়েছে কবি সেই ফুলের সৌন্দর্যে এতটাই মোহিত হয়ে গিয়েছিলেন যে কবি মনে হচ্ছে যে তিনি 10,000 বার সেই এক নজরেই তাকিয়েছিলেন, এবং তারপর সেগুলো প্রাণবন্ত নাচে তাদের মাথা দোলাচ্ছিল, ঊর্ধ্বে নিক্ষেপণ করে। টসিং মানে হচ্ছে ঊর্ধ্বে নিক্ষেপণ করা বা দোলানো। তাদের বাতাসে যে তাদের মাথা নাড়ছিল বা তাদের ফুলের উপরের অংশটি নড়ছিল, সেটাই এখানে বলা হয়েছে। স্প্রাইটলি মানে হচ্ছে প্রাণবন্ত। তো কবিতাটি আমরা দেখলাম যে কবি এখানে একটা ড্যাফোডিল ফুলের বর্ণনা করেছেন। সেই কবি ড্যাফোডিল ফুলেরকে বিভিন্নভাবে বিভিন্ন জিনিসের সাথে তুলনা করেছেন। কখনো বা কবির মনে হয়েছে যে তারা যেমন অবিরাম জ্বলতে থাকে, ঠিক ড্যাফোডিল ফুলগুলো অবিরামভাবে যেন আলোকিত হয়ে আছে, ছায়াপথের সাথে তুলনা করেছেন, এবং সেই ফুলগুলোর কোনো সীমানা নেই বা ফুলগুলোর কোনো শেষ নেই, সেটা এখানে বলেছেন। ঠিক যেমন সমুদ্রের কোনো কিনারা খুঁজে পাওয়া যায় না, এবং কবি এই ফুলগুলোতে এতটাই মোহিত হয়ে গিয়েছিলেন যে তিনি এক নজরে যেন 10,000 বার দেখেছিলেন। কবি এখানে ড্যাফোডিল ফুলের বর্ণনা করেছেন, অর্থাৎ প্রকৃতির বর্ণনা করেছেন। তিনি যে প্রকৃতিপ্রেমিক সেটা এখানে এই কবিতার মাধ্যমে আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা কলাম এবং এ এবং কলাম বিটি নিয়ে আলোচনা করব। কলাম এ এর যে শব্দগুলো রয়েছে সেটা কলাম বি এর সাথে মেলানোর চেষ্টা করব। তো এখানে কলাম এ এবং কলাম বিতে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দগুলো আমাদেরকে মেলাতে হবে। তো এ বি আকারে কয়েকটি শব্দ দিয়েছে যেগুলো কবিতায় ব্যবহৃত হয়েছে এবং পরবর্তীতে এগুলোর অর্থ আকারে দিয়েছে। তো এই শব্দগুলোর অর্থ কি হবে সেটা আমাদের মিলিয়ে লিখতে হবে। তো এই শব্দগুলোর অর্থ কি হবে এটার অ্যান্সার আমি তৈরি করেছি। প্রথম শব্দটি হচ্ছে ওয়ান্ডার্ড। ওয়ান্ডার্ড মানে আমরা জেনেছি যে ঘুরে বেড়ানো। ওয়ান্ডার্ড মানে হচ্ছে ঘুরে বেড়ানো, এবং এটার সাথে যে কলাম বি এর যে 2 নম্বর লাইনটি ছিল সেটা হবে স্ট্রলিং অর রোমিং অ্যারাউন্ড, বেড়ানো অথবা ঘুরে বেড়ানো। এই দুটো শব্দের অর্থ কিন্তু একই, যার কারণে ওয়ান্ডারের সাথে যে কলাম বি এর যে 2 নম্বর ছিল সেটা হবে স্ট্রলিং অর রোমিং অ্যারাউন্ড। এরপর 2 নম্বর ফ্লোটস হাই ওভার মানে উপর দিয়ে ঘুরে বেড়ানো বা ভেসে বেড়ানো। এখানে ওয়াভিং শব্দের অর্থ হচ্ছে ভেসে বেড়ানো, এটা যেটা কলাম বি এর 3 নম্বর, যেটা আমরা বি নাম্বারের সাথে মিলিয়ে দিতে পারি। ফ্লোটস হাই ওভার এটার সাথে হবে ওভিং। এরপর ভ্যালিস অ্যান্ড হিলস, পাহাড় এবং উপত্যকা, এটার সাথে হবে ভ্যালিস অ্যান্ড
মাউন্টেন্স, এটার অর্থ হবে পর্বত এবং উপত্যকা, যেটা হচ্ছে কলাম বি এর 1 নম্বর লাইনটি। এরপর ডি নাম্বার হচ্ছে হোস্ট অফ ড্যাফোডিলস, ড্যাফোডিল ফুলের বাহিনী, এবং এটার সাথে হবে সোয়ার্ম অফ ড্যাফোডিল ফ্লাওয়ার্স, মানে ড্যাফোডিল ফুলের ঝাঁক। তো এটা এই দুটো যে শব্দ রয়েছে এই দুটোর কিন্তু অর্থ একই, যার কারণে আমরা ডি নাম্বারের সাথে কলাম বি এর 15 সোয়ার্ম অফ ড্যাফোডিলকে মিলিয়ে দিয়েছি। এরপরে ফ্ল্যাটারিং, তো এখানে ফ্ল্যাটারিং এর অর্থ হবে, যেটা আমরা 13 নম্বর, ফ্ল্যাটারিং অর্থ হচ্ছে দুল ছিল বা উড়ে বেড়ানো, এরকম অর্থে ব্যবহৃত হয় ফ্ল্যাটারিং। তো এটার সাথে আমরা কলাম বি এর যে 13 নাম্বারটি রয়েছে সেটা মিলিয়ে দিতে পারি স্ট্রিং, ফ্লিঙ্গিং অ্যান্ড ব্লেন্ডিং, আলোড়ন, প্রক্ষেপণ এবং মিশ্রণ। এরপর এফ নাম্বার হচ্ছে ব্রিজ, ব্রিজ মানে আমরা জেনেছি কবিতায় যে মৃদুবন্ধ বাতাস, এবং উইন্ড মানেও হচ্ছে বাতাস। তো এই এফের সাথে আমরা কলাম বি এর 5 নাম্বারকে মিলিয়ে দিয়েছি, ব্রিজ এবং উইন্ড। এরপর কন্টিনিউয়াস মানে আমরা জানি অবিরত বা অবিরত চলা, এবং এটা হচ্ছে আনসিজিং বা ননস্টপ, অবিরাম এবং বিরতিহীন। তো কন্টিনিউয়াস এর সাথে কলাম বি এর 6 নাম্বারটি রয়েছে আনসিজিং অ্যান্ড অর ননস্টপ, অবিরাম এবং বিরতিহীন। এরপর টুইঙ্কেল, টুইঙ্কেল মানে হচ্ছে ঝিলমিলি করা বা জ্বলা, পিটপিট করে জ্বলা। তো এটার সাথে স্পার্কলিং এবং গ্লিটারিং, ঝিলিমিলি অথবা চমকপ্রদ, এটার সাথে কিন্তু অর্থটা মিলে যায়। এইচ নাম্বারের সাথে 7 নাম্বারের অর্থটা মিলে যায়, যার কারণে আমরা এইচ এর সাথে কলাম বি এর 7 নাম্বারটা স্পার্কলিং এবং গ্লিটারিংকে মিলিয়ে দিয়েছি। এরপর মিল্কি ওয়ে মানে আমরা জানি ছায়াপথ, এ ব্রড ব্যান্ড অফ লাইট ইন দ্য নাইট স্কাই, রাতের আকাশের দীর্ঘ লাইন। তো ছায়াপথের সাথে এটার অর্থটা মিলে যাচ্ছে, ছায়াপথ যে ছায়াপথ, মিল্কি ওয়ে মানে হচ্ছে ছায়াপথ, এবং ছায়াপথের সাথে এই অর্থটা মিলে যায়, এজন্য আমরা আই নাম্বারের সাথে 8 নাম্বারকে মিলিয়ে দিয়েছি। এরপরে স্ট্রেসড, স্ট্রেস মানে হচ্ছে দীর্ঘ বা প্রসারিত, এবং ওভার এক্সটেন্ডেড মানে হচ্ছে প্রসারিত। এরপর কে নাম্বার হচ্ছে নেভার এন্ডিং লাইন, যে লাইনের শেষ নেই, এবং নিউমারাস ইন নাম্বার, সংখ্যায় অনেক বেশি। তো এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে কে নাম্বারের সাথে কলাম বি এর 10 নাম্বার মিলে যায় অর্থ হিসেবে, যার কারণে আমরা কে নাম্বারের সাথে নাম্বার 10কে মিলিয়ে দিয়েছি। এরপর দ্য মার্জিন অফ বে, অর্থাৎ সমুদ্রের কিনার। তো এখানে এর উত্তরটা হবে কলাম বি এর 11 নাম্বার, দ্য এজ অফ বে হোয়ার ওয়াটার অ্যান্ড ল্যান্ড মিট, যেখানে সাগরের পানি এবং বালি মিলিত হয়, এবং সেটাকেই কিন্তু কিনার বলা হয়, এবং দ্য মার্জিন অফ বে এটা হচ্ছে সমুদ্রের কিনার। তো এটার সাথে কলাম বি এর 11 নাম্বার এর অর্থটা মিল রয়েছে, যার কারণে আমরা এটা মিলিয়ে দিয়েছি। এরপর অ্যাট এ গ্লান্স, এখানে ই হবে অ্যাট এ গ্লান্স, অ্যাট এ গ্লান্স মানে হচ্ছে এক নজরে, এবং ইমিডিয়েটলি মানে হচ্ছে ইমিডিয়েটলি লুকিং, যেটা কলাম বি এর 12 নম্বরে আছে, সেটা হচ্ছে তৎক্ষণাৎ চাহনি, তৎক্ষণাৎ বানানটা তোমরা ঠিক করে নিও, তৎক্ষণাৎ চাহনি। এবং টসিং মানে হচ্ছে ঊর্ধ্বে উৎক্ষেপণ করা বা মাথা দুলানো, এবং হ্যাঙ্গিং এক্সট্রাঅর্ডিনারি মানে হচ্ছে অসাধারণভাবে ঝুলে থাকা। তো দুটোর অর্থই কিন্তু প্রায় একই হয়। টসিং মানে হচ্ছে ঊর্ধ্বে উৎক্ষেপণ করা বা অথবা ঝুলে থাকা, এবং হ্যাঙ্গিং এক্সট্রাঅর্ডিনারিলি এটার মানে হচ্ছে অসাধারণভাবে ঝুলে থাকা। তো এরপরে সবশেষে আছে স্প্রাইটলি, মানে আমরা জানলাম প্রাণবন্ত, এবং এনার্জেটিক এবং ভিগরাসলি মানে হচ্ছে জোর করে বা প্রবলভাবে বা প্রাণবন্ত আমরা বলতে পারি। এই স্প্রাইটলি এবং এনার্জেটিক বা ভিগরাসলি শব্দটির অর্থ একই, যার কারণে এটার সাথে আমরা মিলিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত, ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। ধন্যবাদ।